প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হচ্ছে চতুর্থ লেকচার। তো আজকে মূলত আমরা অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বিষয় আজকে আমরা পড়ব, জানব, আলোচনা করব। আসো প্রথমেই আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেই। তো আজকে আমরা পড়ব আজকের আলোচ্য বিষয় যে অর্থনৈতিক ব্যবস্থা কি। আর এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত কয়টি ও কি কি। অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মূলত পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। পৃথিবীর এই অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আগে প্রথমত আমরা সংজ্ঞাটা জানি যে অর্থনৈতিক ব্যবস্থা কি। আসলে অর্থনৈতিক ব্যবস্থা কি? যে সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামো এর মধ্যে পরিচালিত হয়। প্রতিষ্ঠানগত এবং আইনগত কাঠামোর মধ্যে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেগুলো হচ্ছে তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মূলত 4টি। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর 4 নম্বর হচ্ছে আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা। তো প্রথমেই আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এর অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পরীক্ষায় আসতে পারে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি, এবং এই ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী অবস্থা মূলত কত সাল থেকে শুরু হয়, কোন দেশ থেকে এটার উৎপত্তি, এটা আমরা জানব। আসলে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মূলত সূত্রপাত হয়েছে ইউরোপে। এটি তোমাদের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন বটে যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সূত্রপাত কোন দেশে। আমরা দিব ইউরোপে। এবং কত সালে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয় সেটা হচ্ছে 1789 সালে। তাহলে 1789 সালে ইউরোপে মূলত ফরাসি বিপ্লবের মাধ্যমে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয়। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রটা বা এটার অর্থ ব্যবস্থাটা যাত্রা শুরু হয় কোথা থেকে? ইউরোপ থেকে। কত সালে? 1789 সালে। তাহলে এটা আমরা প্রথমত জানলাম। এখন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সংজ্ঞা মূলত কি বা কাকে বলি। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী মূলত বলতে বোঝাবে যে দেশের অর্থ ব্যবস্থা মূলত ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তি মালিকানায় এবং বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত সেই অর্থ ব্যবস্থাকে মূলত আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলবো। তো আসলে দেখো সংজ্ঞাটা আমরা কি বলবো। প্রথমে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ব্যক্তি রেখে এর অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে এটা পরিচালিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আমরা সংক্ষেপে আরও একটু সংজ্ঞা লিখতে পারি যে দেশের অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, সেই দেশের অর্থ ব্যবস্থাকে মূলত আমরা বলবো যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। আর এই ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মূলত আমাদের সমস্ত রূপে ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে। আচ্ছা, তারপরে আমরা জানবো যে ব্যক্তিগত বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। আসলে দেখো যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক বা ব্যক্তিগত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে প্রথমত সম্পদের ব্যক্তিগত মালিকানা। যেহেতু এখানে রাষ্ট্রের বা সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, এখানে বলবো যে সম্পদের ব্যক্তিগত মালিকানা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম ও প্রধান অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানায় এই অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, সেক্ষেত্রে এখানে সম্পদের পুরো মালিকানায় হচ্ছে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকে না। তারপর দিব ব্যক্তিগত উদ্যোগ। তারপরে আমরা বলবো যে ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য। যেহেতু এটি ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী, সেক্ষেত্রে এখানে ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তি নিজে উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে। সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। কাজেই এই ব্যক্তিগত উদ্যোগ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য। তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা। যেহেতু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিভিন্ন ব্যক্তিগত মানেই হচ্ছে ধনতান্ত্রিক ব্যক্তিগত বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেহেতু বিভিন্ন ব্যক্তি দ্বারা এটা পরিচালিত হয়, সেক্ষেত্রে এখানে আমরা অবাধ প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, আমরা দেখতে পাই। কেন? যে বিভিন্ন ব্যক্তির মধ্যে তখন প্রতিযোগিতা এর মধ্যে লিপ্ত হয়। অতএব এখানে আবার অবাধ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন অর্থনৈতিক দ্রব্যপণ্য উৎপাদিত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তারপরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে কি? যে আমরা বলবো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানেই হচ্ছে এখানে যেহেতু সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, এখানে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলবো যে এখানে চাহিদা এবং যোগানের ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার মধ্য দিয়ে দর কষাকষির মধ্য দিয়ে নির্দিষ্ট দামে একটি পণ্য ক্রয় বিক্রয় হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটি অন্যতম বৈশিষ্ট্য। যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় বা স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। যেমন বাজারে কোনো দ্রব্যের যোগান অপেক্ষা চাহিদা বেশি হলে ওই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, আবার যোগানের তুলনায় চাহিদা কম হলে সেই তুলনায় এটার দামটা হ্রাস পাবে। এরূপ ব্যবস্থাকে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। তারপর হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য মুনাফা অর্জন। যেহেতু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, সেক্ষেত্রে ব্যক্তির উদ্দেশ্যই হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন বা মুনাফা সর্বোচ্চকরণ। কিভাবে মুনাফা সর্বোচ্চকরণ করা যায় বা যাবে? মূলত ব্যক্তি সেই উদ্যোগেই কারবার বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবে। তারপর হচ্ছে শ্রমিক শোষণ। যেহেতু ব্যক্তির উদ্দেশ্যই হচ্ছে এখানে আমাদের মুনাফা অর্জন করা, সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের যত পারি কম মজুরি প্রদান করে উৎপাদন কার্য পরিচালনা করতে চাই ব্যক্তিগত বা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। যেহেতু এখানে ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, ব্যক্তি এখানে শ্রমিকের উপর বিশেষ একটা নজরদারি রাখে না, যত সম্ভব যে শ্রমিক শোষণ করে সে উৎপাদন কার্য পরিচালনা করে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে। সেক্ষেত্রে এই অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক শোষণ। আচ্ছা, এখন তারপরে আমরা পড়ব যেটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মূলত কি বা কাকে বলে। আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অপর নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মূলত বিশ্বের সর্বপ্রথম লেনিনের নেতৃত্বে 1917 সালে সেটা রাশিয়ায় নির্দেশমূলক তথা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উত্থান হয়। তাহলে এটা কোথায় এবং কত সালে? সেটা হচ্ছে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় 1917 সালে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয়। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা বলবো যে দেশের আমাদের অর্থ ব্যবস্থা মূলত সরকারি উদ্যোগে পরিচালিত হয়, এখানে ব্যক্তি কোনো অংশগ্রহণ ব্যক্তির থাকে না, সেক্ষেত্রে এটাই হচ্ছে মূলত নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা হচ্ছে দেখো, তাহলে যে অর্থ ব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে, সেটাই হচ্ছে মূলত সরকারি অর্থ ব্যবস্থা। আর সরকারি অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন বলছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা।
যেহেতু সম্পদের এখানে আমরা দেখলাম যে অধিকাংশ সম্পদ এবং উৎপাদনের উপর যেহেতু রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে, সেক্ষেত্রে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা এটার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো ব্যক্তিগত মুনাফা হচ্ছে অনুপস্থিতি। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিতি মানে যেহেতু সরকার এখানে মূলত জনকল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে সবকিছু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে, সেক্ষেত্রে এখানে ব্যক্তি যেহেতু এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করতে পারে না, সেক্ষেত্রে ব্যক্তিগত মুনাফার এখানে অনুপস্থিতি। এখানে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে এখানে কাজকর্ম পরিচালনা করতে পারে না। তারপরে ভোক্তার স্বাধীনতার অভাব। আমরা দেখব যে যেমন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি যেমন স্বাধীনভাবে পণ্য হচ্ছে দাম বাড়িয়ে বা কমিয়ে বা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, এখানে এই ভোক্তার স্বাধীনতার মূলত অভাব থাকে। সরকার মূলত একটি দ্রব্যের উপর যে বা একটি পণ্যের উপর যে মূল্য বেঁধে দেয়, সেই মূল্যটি সকলকেই মানতে বাধ্য হতে হয়। সেক্ষেত্রে এখানে ভোক্তার স্বাধীনতার অভাব দেখা যায়। অতএব আমরা বলবো ভোক্তার স্বাধীনতার অভাব একটি আরও অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারপরে হচ্ছে প্রতিযোগিতার অনুপস্থিতি। যেহেতু রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়, সরকারি মালিকানায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, সেক্ষেত্রে এখানে ব্যক্তিগত কোনো বিভিন্ন ব্যক্তির ইনভলভ যেহেতু থাকে না, সেক্ষেত্রে এখানে প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। কাজেই প্রতিযোগিতার অনুপস্থিতি এটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে শ্রমিক শোষণ নেই। শ্রমিক শোষণ নেই মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যেমন শ্রমিক শোষণ উপস্থিত ছিল, এক্ষেত্রে সরকার যেহেতু জনকল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, সেক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন বা শ্রমিকরা যেন শোষিত না হয় সেরকম ভাবে পদক্ষেপ নিয়েই মূলত বিভিন্ন এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদনের উপর পরিচালিত হয়। তারপর হচ্ছে বেকারত্বের অনুপস্থিতি। যেহেতু একটি দেশের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সরকারি মালিকানায় পরিচালিত হয়, সরকার সবসময় নিরলসভাবে চেষ্টা করে যে কিভাবে বেকারত্বের হারটা কমানো যায়। অতএব বিভিন্ন ব্যক্তির কর্মসংস্থান দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে এই মূলত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে। সেক্ষেত্রে এখানে সরকার মানে যথাসম্ভব বিভিন্ন মানুষের কর্মসংস্থানের মধ্য দিয়ে এই বেকারত্ব দূরীকরণের চেষ্টা করে থাকে। কাজেই বেকারত্বের অনুপস্থিতি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তো তারপরে মূলত আমরা যদিও বা এখানে লিখিনি যে এরপরে দুইটা অর্থ ব্যবস্থা আমরা জানবো, সেটা হচ্ছে কি যে একটা অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা আর আরেকটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে? মিশ্র অর্থ ব্যবস্থাটা হচ্ছে মূলত যে দেশের অর্থ ব্যবস্থা আমরা বলবো যে ব্যক্তিগত এবং সরকারি উভয় মালিকানায় পরিচালিত হয়। মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা লিখব যে দেশের অর্থ ব্যবস্থা ব্যক্তিগত এবং পুঁজিবাদী এবং ধনতান্ত্রিক বা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক এই দুই অর্থ ব্যবস্থায় পরিচালিত হয়, সে দেশের অর্থ ব্যবস্থায় মূলত হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। সেক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে আমেরিকা মূলত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পরিচালিত, আর রাশিয়া যেমন আমরা জানলাম এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে হচ্ছে পরিচালিত। ওইরকম আমাদের বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে বিদ্যমান, কেননা এখানে সরকার এবং ব্যক্তি উভয় উদ্যোগে উৎপাদনের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। কাজেই আমরা মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞাগুলো লিখব যে মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞার ক্ষেত্রে যে দেশের অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি উদ্যোগেও পরিচালিত হয় সে দেশের অর্থ ব্যবস্থাকে মূলত মিশ্র অর্থ ব্যবস্থা বলে। আর এই মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো
মূলত কি কি আমরা জানব। যে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, যে 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য আমরা লিখতে পারি মিশ্র ক্ষেত্রে সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা। সম্পদের ব্যক্তিগত এবং সরকারি মালিকানা। অতএব যেহেতু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত এবং সরকারি উভয় উদ্যোগে পরিচালিত হয়, সেক্ষেত্রে ব্যক্তিগত এবং ব্যক্তিরাও এখানে মালিকানা থাকে, সরকারেরও মালিকানা থাকে। কাজেই সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে আমরা বলবো যে সরকারি বিনিয়োগ। যেহেতু সরকার এখানে মনে করে যে এই অর্থব্যবস্থা সরকারের দ্বারা পরিচালিত হয়, অতএব সরকারি বিনিয়োগ, এখানে সরকারও বিনিয়োগ করে থাকে। আরেকটা পয়েন্ট আমরা লিখব যে বেসরকারি বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগ এখানে যেহেতু সরকার এবং ব্যক্তি উভয় উদ্যোগে পরিচালিত হয়, সরকারও বিনিয়োগ করে থাকে এবং ব্যক্তিও এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিনিয়োগ করে থাকে। তারপরে দিব আমরা যেটা মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, তারপরে দিব হচ্ছে মুনাফা, তারপরে দিব প্রতিযোগিতা, তারপরে দিব ভোক্তার স্বাধীনতা। অতএব এখানে প্রতিযোগিতা আমাদের যেহেতু সরকার এবং ব্যক্তি উভয়ের মধ্যে পরিচালিত হয়, সেক্ষেত্রে এখানে একটা প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। কাজে এই প্রতিযোগিতা আমরা বলবো অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এখানে অনেক সময় কাজে আসে। শ্রমিক মূলত যেহেতু সরকার এবং ব্যক্তি উভয় দিকে পরিচালিত হয়, ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিক শোষণ, সরকারের উদ্দেশ্য হচ্ছে শ্রমিক শোষণ অনুপস্থিত থাকবে না। সেক্ষেত্রে দুই অর্থব্যবস্থা যখন একত্রিত হয়, তখন মূলত আমাদের এই শ্রমিকের স্বার্থ রক্ষা মূলত হয়ে থাকে। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মূলত এখানে এটা কাজ করে থাকে মিশ্র অর্থব্যবস্থা। তারপরে আমরা এখন যেটা জানবো ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে। আচ্ছা, ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে? ইসলামী অর্থব্যবস্থার আমরা সংজ্ঞাটা বলবো যে দেশের অর্থব্যবস্থা পবিত্র কোরআন ও সুন্নাহের উপর ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। তাহলে ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞাটা আমরা কি বলবো? যে মূলত আসলে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মূলত পবিত্র কোরআনে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। আচ্ছা, ইসলামী পরিভাষা বা ইসলামী পরিভাষায় মূলত আমরা যদি বলতে চাই যে ইসলামী শরীয়ত মোতাবেক মৌলিক নিয়মকানুনের উপর ভিত্তি করে যে দেশের অর্থব্যবস্থা পরিচালিত হয়, সে দেশের অর্থব্যবস্থাটা বা সেই অর্থব্যবস্থাকে বলা হয় আমাদের ইসলামী অর্থব্যবস্থা। আর এই ইসলামী অর্থব্যবস্থা মূলত আমরা বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা মূলত জানব। যেমন 1 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি ইসলামী শরীয়ত। যে ইসলামী অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শরীয়ত। এখানে শরীয়ত মোতাবেক সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তারপরে সম্পদের মালিকানা আমরা বলবো যে সম্পদের মালিকানা যেমন পুঁজিবাদী অর্থনীতিতে ছিল ব্যক্তি মালিকানা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ছিল সরকারি মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা, আর মিশ্র অর্থব্যবস্থায় ছিল দুটোই মালিকানা বিদ্যমান। আর ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা বলবো যে ইসলামী অর্থব্যবস্থায় এই আসমান জমিন যা কিছুই রয়েছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। অতএব সম্পদের এখানে আমরা বলবো সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। অতএব এখানে সম্পদের মালিকানা আমরা বলবো যে এটা হচ্ছে আল্লাহ মূলত সকল সম্পদের মালিক বা সব কিছুরই মালিক। তারপর হচ্ছে হালাল হারামের বিধান। ইসলামী অর্থব্যবস্থার আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হালাল হারামের বিধান। তাহলে মূলত বৈশিষ্ট্যগুলো আমরা কি লিখতে পারি? ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো, ইসলামী অর্থব্যবস্থা বলতে শরীয়ত, এটা হচ্ছে শরীয়ত মোতাবেক পরিচালিত হয়। তারপরে সম্পদের মালিকানা, সম্পদের মালিকানা,
অতএব এখানে সম্পদের মালিক হচ্ছে মূলত আল্লাহ। তারপর হচ্ছে হালাল হারামের বিধান। হালাল হারামের বিধান ইসলামী অর্থব্যবস্থায় মূলত হালাল হারামের বিধান রয়েছে। ইসলামী অর্থব্যবস্থায় পবিত্র কোরআন সুন্নাহের উপর ভিত্তি করে যদি পরিচালিত হয়, সেক্ষেত্রে ওখানে আল্লাহ তাআলা পবিত্র হাদিস শরীফে বলেছেন যে মূলত আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং রিবাকে করেছেন হারাম। আসলে রিবা শব্দের অর্থটি কি? ইসলামী অর্থনীতিতে রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। অতএব সুদকে হারাম করেছেন। তো যেহেতু ইসলামী অর্থব্যবস্থা পবিত্র কোরআন সুন্নাহের উপর ভিত্তি করে পরিচালিত হয়, সেক্ষেত্রে এখানে হালাল হারামের বিধানে উল্লেখ করা রয়েছে। একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে যে রিবা শব্দের অর্থটি বা রিবা শব্দের অর্থ নিচের কোনটি? তাহলে আমরা খেয়াল রাখবো যে রিবা শব্দের অর্থ হচ্ছে আমাদের সুদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলবো যে সম্পদের বন্টন, সামাজিক নিরাপত্তা আমরা এটা দিব, বা শ্রম নীতির বাস্তবায়ন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে, যেমন হচ্ছে সুদমুক্ত অর্থব্যবস্থা, এটা আরেকটা বৈশিষ্ট্য। সুদমুক্ত অর্থব্যবস্থা, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, মূলত আমরা চারটি অর্থব্যবস্থা এর সম্পর্কে আমরা আজকে জানলাম। তো এখন যদি প্রশ্ন এমনটা হয় তোমাদের ক্ষেত্রে, যদি বলে যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুটি বা চারটি পার্থক্য লেখো, পারবো না? অবশ্যই আমরা সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আগে দিব সংজ্ঞা, তারপরে দিব ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় আমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থা, আর সরকারি মালিকানায় পরিচালিত হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। দুটো হয়ে গেল। তৃতীয়টার ক্ষেত্রে আমরা দেখব শ্রমিক শোষণ, ওখানে হচ্ছে উপস্থিত, যেটা রাষ্ট্রীয় মানে পুঁজিবাদী, আর যেটা সমাজতান্ত্রিক এখানে শ্রমিক শোষণ নেই। এরকমভাবে তিনটা পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে ওখানে হচ্ছে আমাদের মানে মূলত আরেকটা দিতে পারি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, আর এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নেই, যেহেতু সরকার বেঁধে দেয়, সরকারের বেঁধে দেওয়া দাম আমাদেরকে মেনে নিতে হয়। এরকম চারটি আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো। তোমাদের বইও আছে, তোমরা দেখবে হয়তো বা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, তারপরে আরেকটু ছোট বা সংক্ষেপে আলোচনা আছে আরেকটা এখানে, যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি বা কাকে বলে। আসলে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা এবং এগুলো আমরা পড়বো, যে ব্যষ্টিক অর্থনীতি মূলত কি বা কাকে বলে। যে ব্যষ্টিক অর্থনীতি মূলত এই আলোচনা দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হবে, যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা আমরা লিখব, যে ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর মাইক্রো শব্দটি এসেছে মাইক্রোস থেকে, MICRO। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স অর্থ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এই মাইক্রো শব্দটা আসছে মাইক্রোস থেকে, MIKROS, গ্রিক শব্দ মাইক্রোস থেকে। আর এই মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে আমরা বলবো যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। অর্থনীতি মূলত যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা ছোট ছোট সংক্ষেপে সংক্ষিপ্ত পরিসরে ছোট ছোট বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় মূলত ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা বলবো, যে সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। ব্যষ্টিক যেমন গেল, এবার হচ্ছে সামষ্টিক। সামষ্টিক অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো শব্দটা এসেছে গ্রিক শব্দ
ROS ম্যাক্রোস থেকে। আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে সামষ্টিক বা সমষ্টি। তাহলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে? আমরা বলবো অর্থনীতির যে শাখায় অর্থনীতির সমষ্টিগত দিক নিয়ে আলোচনা করা হয় এবং বৃহৎ বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে মূলত সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা আমরা জানলাম। আচ্ছা, এখন পরীক্ষায় আসতে পারে যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য লেখো। তাহলে প্রথমে দিব সংজ্ঞা 1। 2 নম্বর বলবো ব্যষ্টিক অর্থনীতির পরিধি ছোট, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর সামষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে বিস্তৃত। আর ব্যষ্টিক আমরা দিব, ব্যষ্টিক শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রো থেকে, মাইক্রো শব্দটি এসেছে মাইক্রোস থেকে, আর এটা এসেছে ম্যাক্রো শব্দটি ম্যাক্রোস থেকে। তাহলে এভাবে করে মূলত 3টি পার্থক্য আমাদের হয়ে গেল। এরকম করে আমরা দেখব, চেষ্টা করব। বাসায় তোমরা HW করবে, আমি তোমাদের কিছু HW দিচ্ছি। যে HW গুলো হচ্ছে তোমরা বাসায় পড়বে, প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে। মূলত আসলে যা আছে তা যা কিছু আলোচনা হলো সব কিছুই তোমাদের কাজ। যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কী কী, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী, মিশ্র এবং ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কী কী, তারপরে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পার্থক্যগুলো কী বা কয়টি পার্থক্য লেখো, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা ক্লাসে আজকে যে আলোচনা করলাম যে অর্থনৈতিক ব্যবস্থা থেকে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, আমরা মূলত এই সমস্ত বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবো। আর আমি যে তোমাদের কিছু MCQ প্রশ্নের কথা বলছি, এগুলো আমাদের জ্ঞানমূলকেও আসতে পারে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে আসলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কোন দেশ থেকে শুরু হয়েছিল, কত সালে, তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কত সালে, 1917 সালে বললাম যে ইউরোপ রাশিয়ায়। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলছিলাম যে 1789 সালে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেটা হচ্ছে মূলত ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে এই অর্থ ব্যবস্থাটার সূত্রপাত হয়েছিল। তারপরে হচ্ছে যেমন ইসলামী অর্থ ব্যবস্থায় রিবা শব্দটির অর্থ কী, রিবা শব্দের অর্থ যেমন হচ্ছে সুদ। সেক্ষেত্রে এগুলো তোমাদের MCQ প্রশ্ন তোমরা মনে রাখবে। তো আগামী দিনে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, যে অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ওই অধ্যায়ে তোমরা থিওরি কিছু আমরা সহ অনেক চিত্র রয়েছে, ওগুলো আমরা ভালোভাবে আলোচনা করব। আগামী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।